স্টার্টে আজকে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে কনসিস্টেন্ট এস্টিমেশন এবং আনবায়াসড এস্টিমেশন। ঠিক আছে, কনসিস্টেন্ট অ্যান্ড আনবায়াসড এস্টিমেশন। এটা ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, কনসিস্টেন্ট এবং আনবায়াসড এস্টিমেশনের যে ডেফিনেশনটা। ঠিক আছে, তো প্রথমে লেখা হচ্ছে কনসিস্টেন্ট এস্টিমেশন বলে লিখি। তো একবারই লিখে দিচ্ছি, এখানে লিখার আগে এটা হচ্ছে 2020-তে এসছে, 2022-এ এসছে ডেফিনেশন দুটো। তার মধ্যে লেট capital X be the population random variable capital X be the population random variable and alpha be an unknown characteristic or parameter, and এখানে একটা কাজ করি, দাঁড়াও, ক্যারেক্টারিস্টিক ওটাকে যদি আমি থিটা নিয়ে নিই, এখানটা এরকম ভাবে লিখ। আচ্ছা, and alpha be an unknown characteristic or parameter। ঠিক আছে, এটা পপুলেশন প্যারামিটার অফ দি পপুলেশন। পপুলেশন প্যারামিটার যেমন ধর পপুলেশন মিন হতে পারে, পপুলেশন ভ্যারিয়েন্স হতে পারে, বা স্ট্যান্ডার্ড ডিভিশন হতে পারে। যা খুশি এরকম ধরনের একটা প্যারামিটার হচ্ছে আননোন প্যারামিটার, সেটা হচ্ছে আলফা, an unknown characteristic or parameter of population। এবার লিখ লেট এবার একটা আমি এখান থেকে তো নিয়ে নিচ্ছি, একটা এস্টিমেশন নিয়ে নিচ্ছি, মানে একটা স্ট্যাটিস্টিক নিচ্ছি। ঠিক আছে, প্রথমে একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে নিচ্ছি এখান থেকে, ক্যাপিটাল এ ইকুয়ালস টু লেখ সামথিং এ অফ তোর x1 x2 xn। ঠিক আছে, a x1 x2 xn। x1 x2 xn টা হচ্ছে একটা র্যান্ডম স্যাম্পল ড্রন ফ্রম দি পপুলেশন অফ x, এবং তার একটা ফাংশন হচ্ছে a x1 x2 a অফ x1 x2 xn। এবং এরকম যে ফাংশনটা একটা র্যান্ডম স্যাম্পল যে নিলাম x1 x2 xn, তার একটা ফাংশন, সেটাই হচ্ছে আমাদের কাছে একটা স্ট্যাটিস্টিক। তো তার জন্য সেই স্ট্যাটিস্টিকটার জন্য আমরা তোর আনবায়াসড এবং কনসিস্টেন্ট এস্টিমেশনের যেটা ব্যাপার সেটা করছি। তো ক্যাপিটাল A ইকুয়ালস টু স্মল a অফ x1 x2 xn be an estimate be an estimate of alpha। এবার লিখ the estimate is said to be the estimate is said to be consistent estimate said to be consistent estimate
if কখন দাদা এই বেস কনসিস্টেন্ট থেকে শুরু। এখান থেকে শুরু। if ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ মানে কি? ক্যাপিটাল এ মানে হচ্ছে যে এ এক্স ওয়ান এক্স টু এক্স এন, যেটা সেটা এ এক্স ওয়ান এক্স টু এক্স এন, এই ক্যাপিটাল এটা, সেটা কোথায় টেন্ড করবে? সেটা আননোন প্যারামিটার আলফাতে, আলফাতে টেন্ড করবে অ্যাজ n tends to infinity, as n tends to infinity। এখানে লিখতে হয় ইন পি, ইন পি মানে হচ্ছে ইন প্রবাবিলিটি, পি ফর প্রবাবিলিটি, এভাবে লেখা হয়। a tends to alpha in p as n tends to infinity হতে হবে, ঠিক আছে? a tends to alpha in p as কেন লিখেছো? रैंडम वेरिएबल প্রথম লাইনটা, তারপর সেকেন্ড লাইনটা সেকেন্ডে কি লিখেছি? দুবার এন্ড কেন লিখেছো? আলফার আগে দেখো। আলফার আগে? আর ওটা ভুল করে লিখেছে, ও সেকেন্ড লাইনে ভুল করে লিখে দিয়েছে। যাই হোক, a equals to ax1 x2 xn in p tends to alpha as n tends to infinity। যেটাকে tends to alpha মানে এখানে লিখতে হবে তাহলে therefore বা that is corresponding to, এবার তার corresponding to লিমিটেড ডেফিনেশনের মতো, corresponding to arbitrarily chosen epsilon epsilon greater than 0, corresponding to arbitrarily chosen epsilon greater than 0, probability of, কার probability? এটা আলফাতে টেন্ড করার probability। এটা যদি আলফাতে টেন্ড করে, এ যদি আলফাতে টেন্ড করে, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a ইকুয়ালস টু যদি আলফা হয়, তার মানে আমরা কি জানি? আমরা সাধারণত যে লিমিটের ডেফিনেশন পেতাম সেটা হচ্ছে a মাইনাস আলফা লেস দেন এপসাইলন, a মাইনাস আলফা লেস দেন এপসাইলন। তার মানে এই ঘটনাটা ঘটে। তো এই ঘটনাটা ঘটেই যখন, তখন তাহলে তার প্রবাবিলিটি কত? সেটা একটা তোর সার্টেন ইভেন্ট হয়ে গেল, ঠিক আছে? সেটা একটা সার্টেন ইভেন্ট হয়ে যাচ্ছে, মানে তোর এখানে পি অফ এ মাইনাস আলফা লেস দেন এপসাইলন এটা হবেই যদি লিমিটটা আলফা হয়। তাহলে তার প্রবাবিলিটি কত হবে? 1 হবে, কারণ এটা হবেই বলছে, এটা এরকম মানে এটা হবেই। আর যে জিনিসটা ঘটবেই তার প্রবাবিলিটি হচ্ছে 1। বা অন্যভাবে বললে, এটা না ঘটার প্রবাবিলিটি মানেটা কি? এ মাইনাস আলফা গ্রেটার ইকুয়ালস টু যদি এপসাইলন বলি, অর্থাৎ এটার কমপ্লিমেন্টই, যেহেতু এটা 1 প্রবাবিলিটিটা, তার মানে এই কমপ্লিমেন্টের প্রবাবিলিটি বললে 0, ঠিক আছে? তো এটা আমরা ওখানে লিখবো। তো corresponding to arbitrarily chosen epsilon greater than 0, probability of mod of a minus alpha less than epsilon, তার probability হবে 1। or যদি অন্যভাবে বলি, a minus alpha greater equals to epsilon, এটার probability হবে ধর 0, ঠিক আছে? এবার লেখ হচ্ছে, এটা গেল কনসিস্টেন্ট এস্টিমেটের মধ্যে। এবার হচ্ছে আমরা করবো আনবায়াসড এস্টিমেট। আনবায়াসড এস্টিমেট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উল্টিও না। হ্যাঁ হয়ে গেছে। এখানে লিখবো a statistic capital A equals to small a of the x1 x2 xn
is said to be consistent estimate, ঠিক আছে, is said to be consistent তো উপরটা কি লিখলাম, consistent, তাহলে এটা unbiased, said to be unbiased estimate, said to be unbiased estimate of a population characteristic population মানে ওই যে আলফাটার কথা বলেছি তার আনবায়াসড এস্টিমেট করছে। পপুলেশন ক্যারেক্টারিস্টিক or parameter alpha if কখন কনসিস্টেন্ট মানে হলো সেটা তো হয়েছে, এবার আনবায়াসড কখন বলবো, unbiased estimate of a population characteristic or parameter alpha if expectation, ডেফিনেশনটা জাস্ট এটার জন্য ছোট, শুধুমাত্র জাস্ট এক্সপেকটেশন অফ এ সেটাকেই আলফা হতে হবে, এক্সপেকটেশন অফ এ ইকুয়ালস টু আলফা হলেই সেটা আনবায়াসড বলবো। অর্থাৎ এই যে স্ট্যাটিস্টিক তার যে এক্সপেকটেশন, ঠিক আছে, তার যে এক্সপেকটেশন সেটা যদি আলফা হয়, এই প্যারামিটারের সঙ্গে সমান হয়, তখন সেটাকে বলবো আমরা আনবায়াসড এস্টিমেট, ঠিক আছে। এখানে লিখে রাখি, আর এই যে বারবার করে x1 x2 গুলো নিচ্ছি সেটার ডেসক্রিপশনটা দিয়েই রাখি। x1 x2 xn যেটা নিচ্ছি, বা a of x1 x2 xn that is equal to a, এই যে স্ট্যাটিস্টিক্সটা নিচ্ছি, ঠিক আছে, is the statistics, এরকম ভাবে লেখা যেতে পারে জিনিসটাকে, is the এরকম ভাবে লেখ, x1, আচ্ছা দাঁড়া, এটা তো বলেইছি স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে, শুধুমাত্র x1 টা বলি, x1 x2 xn টা বলে রাখছি। x1 x2 xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আর মিউচুয়ালি, যেটা অন্য আগের ক্লাসগুলোতে বলেছি সেই লেখাটাই, ইন্ডিপেন্ডেন্ট random variables, mutually independent random variables each having same distribution of the population random variable x, অর্থাৎ পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল যে ডিস্ট্রিবিউশন ফলো করবে এটাও সেটাই করবে। each having same distribution as x, হচ্ছে, তার মানে এখানে একটা কথা বলতে পারি, ই অফ এ যদি আলফা হয়, তাহলে সেটা আনবায়াসড, তার মানে ই অফ এ যদি আলফা হতে না পারে তখন সেটা বায়াসড এস্টিমেট, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি কি, ইফ ই অফ এ not equals to alpha, then the estimate, আচ্ছা দাদা বলছি ওটা র্যান্ডম ভেরিয়েবল এক্স না ওই কাই ওটা? x, ঠিক আছে, তাই তো ওটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন অন্য ক্ষেত্রে, র্যান্ডম ভেরিয়েবল যখন বলবো তখন সেটা x, ই অফ এ নট ইকুয়ালস টু আলফা, দেন দি এস্টিমেট
then the estimate ax1 x2 xn is said to be biased estimate বলবো, কি estimate বলবো, biased বলতে হবে। হচ্ছে তাহলে ই অফ এ যদি ইকুয়াল টু আলফা হয় তাহলে আনবায়াসড, আর নট ইকুয়াল টু আলফা হলে বায়াসড। এবং কতটা বায়াস সেটা কি করে বুঝবো, ই অফ এ থেকে আলফাটা মাইনাস করে দেবো, ই অফ এ থেকে আলফাটাকে মাইনাস করে দেবো। যদি ডেফিনেশন আমাকে চায়, কনসিস্টেন্ট আনবায়াসড এর ডেফিনেশন কিন্তু এবার আসবেই পরীক্ষাতে, কারণ 2020-তে এসছে, 2022-এ এসছে, দেখতেই পাচ্ছিস। তো ডেফিনেশন চাইলে এসব কিছু লিখবি না, এত অব্দি ডেফিনেশন লিখতে বলে এতটা লিখতে হবে। জাস্ট এখান থেকে কি কি নোট করা যাচ্ছে সেটা বলছি। যেমন ই অফ এ যদি আলফা না হয় তাহলে কি হচ্ছে, ই অফ এ আর আলফার মধ্যে একটা গ্যাপ থাকছে, ঠিক আছে, একটা গ্যাপ থাকছে, এই যে গ্যাপটা সেটাকেই বলা হয় হচ্ছে বায়াস অফ ই, এর বায়াস কতটা সেটা। তাহলে দি কোয়ান্টিটি ই অফ এ মাইনাস আলফা যদি সমান না হয়, ঠিক আছে, যদি সমান হয় তো ই অফ এ মাইনাস আলফা গুলো জিরো হয়ে যাবে, আর জিরো হচ্ছে মানে সেটা আনবায়াসড হচ্ছে। যদি সমান না হয় তাহলে এটার কোনো একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে বলছে, সেই কোয়ান্টিটিটাকে বলছে, দি কোয়ান্টিটি দিস ইজ কল্ড bias of the estimate A, ক্যাপিটাল এ লিখে রাখ, তাহলে আর স্মল x1 x2 xn লিখতে হবে না, ঠিক আছে। ব্যাস এইবার লিখ, এখানে একটা হেডিং দিয়ে রাখ, ও সেটা দাদা, হচ্ছে, এই বল। লেখাগুলো হয়ে গেলে একটু প্রথম দিকটা আমাকে দেখিও তো, আমি বেরিয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে লিখ গুড এস্টিমেট বলে লিখ। দাদা একটু ওপরটা দেখাও। কোন জায়গাটা বল, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে। গুড এস্টিমেট, এবার অনেকে বলে ভেরি গুড এস্টিমেটও বলা যায় সেটাকে, কোথাও কোথাও সেটাও লেখা থাকে, আমি তো ওই জন্য ব্র্যাকেটে লিখে রাখছি, ঠিক আছে। কখন একটা এস্টিমেটকে গুড বা ভেরি গুড বলা হবে সেটা হচ্ছে যদি তারা কনসিস্টেন্টও হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ আনবায়াসড হয়। তো কনসিস্টেন্ট আনবায়াস দুটো এট এ টাইম হলে তখন সেটাকে গুড এস্টিমেট বলা হচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে বলবো গুড এস্টিমেট। তাহলে এখানে লেখ অ্যান এস্টিমেট capital A equals to A of x1 x2 xn of a population parameter alpha, ঠিক আছে, is said to be ভেরিটা ব্র্যাকেটে রাখলাম, যদি কোশ্চেনে থাকে লিখবি, না হলে লিখবি না। ভেরি গুড এস্টিমেট if it is consistent
as well as unbiased। যদি কনসিস্টেন্ট হয় এবং আনবায়াসড যদি হয় তখন সেটাকে গুড বলবো। এরকম হতেই পারে যে একটা কনসিস্টেন্ট হয়েছে কিন্তু আনবায়াসড হয়নি, বা আনবায়াসড হয়েছে কনসিস্টেন্ট হয়নি, এরকম হতেই পারে। দুটো এট টাইম হলে তখন সেটাকে তোর বলা হবে গুড এস্টিমেট। এইবার দুটো এই রিলেটেড থিওরেম রয়েছে, সেই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসার কিন্তু খুব চান্স রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসছে সেরকম কোয়েশ্চেন। ঠিক আছে, মানে কনসিস্টেন্ট আনবায়াস দেখাতে হবে এই ডেফিনিশন ফলো করে। এখানে লেখ, এতদূর হয়েছে সবার? হ্যালো, হ্যাঁ হয়েছে। আচ্ছা আমাকে একটু প্রথম দিকটা দেখিয়ে দাও না, কোন জায়গাটা? একদম প্রথমে। পিডিএফ পাঠিয়ে দেবো, এখন আর দেখে লাভ নেই। এই আমি তো শুধু স্ক্রিনশট বের নেবো, তুমি যাও। আর হয়ে গেছে। আচ্ছা এবার লেখ। ফার্স্ট রেজাল্টটা লেখ। The sample mean is consistent and unbiased estimate of the population mean। তাহলে পপুলেশন মিনের জন্য একটা কনসিস্টেন্ট আনবায়াসড এস্টিমেট হবে হচ্ছে স্যাম্পল মিন। ঠিক আছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ পপুলেশন মিনটা হচ্ছে আমাদের কাছে সেই পপুলেশন প্যারামিটারটা আলফাটা, এবং একটা স্যাম্পল নিতে হবে ক্যাপিটাল এ। সেই স্যাম্পলটা অ্যাকচুয়ালি কি হবে, ক্যাপিটাল এ না, স্যাম্পলটা হচ্ছে x1 x2 xn। এরকম একটা র্যান্ডম স্যাম্পল নেব drawn from the population of x। ঠিক আছে, এবং তার করেসপন্ডিং স্যাম্পল মিনটা বের করব, তার করেসপন্ডিং স্যাম্পল মিন অর্থাৎ এক্স বার, এবং সেই এক্স বারটাই আমি এ এখানে, যেটা কিনা কনসিস্টেন্ট হবে অ্যাজ ওয়েল অ্যাজ আনবায়াসড হবে। ঠিক আছে, কনসিস্টেন্ট এন্ড আনবায়াসড হবে। নোটেশন গুলোর সঙ্গে এবার মিলা ডেফিনিশনে। মানে কি গো, মানে বাংলা মানেটা কি এটার? কোনটা? আনবায়াসড এস্টিমেট। আনবায়াসড মানে হচ্ছে যেমন ধর একটা কি বলবো, পক্ষপাতিত্ব করাটা জিনিসটাকে বলে বায়াসড। যেমন ধর কি, ধর একটা কয়েনকে তোর চাললে সবসময় হেডই পড়ছে, ঠিক আছে, তার মানে হেডের দিকে সেটা বায়াসড রয়েছে এরকম। কিন্তু আনবায়াসড মানে হচ্ছে মানে কি সমান বলা যায়? সংখ্যক হতে পারে আর হ্যাঁ কি। আচ্ছা আচ্ছা, এরকম, মানে কোনো একদিকে ভারী নেই এরকম একটা ব্যাপার। মানে নিরপেক্ষ শর্ত বোঝাতে টার্মটা এক্স্যাক্টলি, নিরপেক্ষ, এই কথাটাই দরকার, নিরপেক্ষ এটা। ঠিক আছে, সেটা হচ্ছে আনবায়াসড। তো যাই হোক, আমাদের পপুলেশন যেটা মিন সেটা হচ্ছে আমার কাছে আলফা, যার জন্য আমরা এস্টিমেট করব। আর স্যাম্পল মিনটা হচ্ছে আমার কাছে সেই আনবায়াসড এস্টিমেটরটা বা কনসিস্টেন্ট এস্টিমেটরটা। তার মানে হচ্ছে তোর স্যাম্পল মিনটা হচ্ছে এখানে সেই ক্যাপিটাল এটা। তো স্যাম্পল যদি x1 x2 xn হয় তাহলে ক্যাপিটাল এটা কি? ক্যাপিটাল হচ্ছে ফাংশন অফ x1 x2 xn, ফাংশন অফ সেই x1 x2 xn। তো সেই ফাংশনটা কত এখানে? সেই ফাংশনটা হচ্ছে স্যাম্পল মিন অর্থাৎ x1 plus x2 plus xn ডিভাইডেড বাই n, which is defined by মানে denoted by x bar।
তাহলে ক্যাপিটাল এটা হচ্ছে আমার কাছে এখন এক্স বার, এবং আলফাটা হচ্ছে স্যাম্পল মিন। স্যাম্পল মিন অর্থাৎ সেই স্মল এমটা, যেটা স্যাম্পল মিন। আমাকে দেখাতে হবে এই এক্স বারটা স্মল এম এর, টার্গেটটা বুঝ তারপর করব। এক্স বারটা স্মল এম এর কনসিস্টেন্ট এস্টিমেট অ্যাজ ওয়েল অ্যাজ আনবায়াসড এস্টিমেট। তো কনসিস্টেন্ট দেখানোর জন্য আমাদের করতে হবে এক্স বার টেন্স টু এম। কেন কি করতে হয়, এ টেন্স টু আলফা করতে বলেছিলাম ইন পি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এটা হচ্ছে কনসিস্টেন্সি কন্ডিশন। তাহলে আমাকে এটার জন্য এখানে কি দেখাতে হবে, এর জায়গায় এক্স বার আর আলফার জায়গায় এম। তাহলে এক্স বার টেন্স টু এম ইন পি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি দেখাতে হবে, তাহলে কনসিস্টেন্ট হয়ে যাবে। আর আনবায়াসড মানে কি বলেছিলাম, ই অফ এ ইকুয়ালস টু আলফা। তো ই অফ এ ইকুয়ালস টু আলফা যদি হয়, তার মানে এখানে ই অফ এক্স বার ইকুয়ালস টু আলফা দেখাতে হবে, অর্থাৎ এম দেখাতে হবে। বোঝা গেছে কি করতে হবে? তাহলে আনবায়াসড হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে শুরু কর এখানে। তাহলে আমাকে দেখাতে হচ্ছে কি, কনসিস্টেন্ট এবং আনবায়াসড। কোশ্চেনটা লেখা হচ্ছে? হ্যাঁ হয়েছে। তো এখানে লিখ। Let x be the population random variable. Let capital X be the population random variable, and m is the population mean. পপুলেশন মিন কে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি, স্যাম্পল মিন কে আমরা এক্স বার দিয়ে ডিনোট করি। ঠিক আছে? যেমন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, আর যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা যেটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর বলে থাকি সেটা যদি হয়, তখন সেটাকে বলি আমরা এস দিয়ে, স্মল এস দিয়ে ডিনোট করি। তাহলে m is the population mean. Let x1 x2 xn be a random sample drawn from the population of x. Therefore, এরকম ভাবে যদি নিই, তাহলে therefore the sample mean equals to, তাহলে স্যাম্পল মিনটা কি হবে, স্যাম্পল মিনটা হচ্ছে এক্স বার। এক্স বারটা কত হবে, x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn যোগ করে n দিয়ে ভাগ। তাহলে মিনটা পেয়ে যাব, এভারেজটা পেয়ে যাব। হয়েছে? হ্যাঁ হয়েছে। equals to this. Therefore, তার মানে এখানে এটুকুনি বুঝতে পারছি যে আলফাটা হচ্ছে আমার কাছে এম,
অ্যান্ড ক্যাপিটাল এ যেটা এস্টিমেটর সেটা হচ্ছে যেটা কিনা আমি বলেছিলাম স্মল x1 x2 xn, সেটা কিন্তু এখানে তার মানে x বার, এটা কিন্তু আলটিমেটলি x বার। এখানে আমাকে দেখাতে হবে x বারটাই হচ্ছে আলফার অর্থাৎ m এর কনসিস্টেন্ট এস্টিমেট অ্যাজ ওয়েল অ্যাজ আনবায়াসড এস্টিমেট। দ্যাট ইজ কোয়েশ্চেনটাকে যদি ঘুরিয়ে বলে এটা x বারটা m এর গুড এস্টিমেট হবে, তার মানে কিন্তু এটাই পুরো প্রমাণ করতে হবে, কনসিস্টেন্ট এবং আনবায়াস দেখিয়ে দিতে হবে। তাহলে এখানে লিখ হিয়ার ক্যাপিটাল x1 x2 xn are mutually independent random variables having same distribution x যে ডিস্ট্রিবিউশন ফলো করে সেই ডিস্ট্রিবিউশনটারই আন্ডারে রয়েছে x1 x2 xn। ঠিক আছে, আমাকে কি দেখাতে হবে? কনসিস্টেন্ট এবং আনবায়াস দেখাতে হবে। তো আমি আগে আনবায়াসনেসটা দেখিয়ে দিই, সেটা তাড়াতাড়ি হবে, কারণ সেটাকে জাস্ট ই অফ এ ইকুয়ালস টু আলফা দেখাতে হবে। তাহলে এবার লিখ নাও ই অফ এ সমান কি দেখাতে হবে? আলফা দেখাতে হবে। ই অফ এ মানে কি? ই অফ এক্স বার। ই অফ এক্স বার মানে কি? ই অফ x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n। তার মানে কত? 1/n বাইরে চলে যাবে, পড়ে থাকবে হচ্ছে ই অফ x1 প্লাস ই অফ x2 বাকিটাকে নিয়ে প্লাস ডট 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 ই অফ xn, এটা হয়ে যাবে। ঠিক আছে, এবং যেহেতু x1 x2 xn এই জায়গাটা লিখতে পারিস হিয়ার x1 x2 xn যে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস হ্যাভিং সেম ডিস্ট্রিবিউশন অফ x এর যেহেতু সেম ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে সেটা কি ইমপ্লাই করছে? সেটা ইমপ্লাই করছে হচ্ছে যে কোনো xi এর এক্সপেকটেশন কিন্তু x এর এক্সপেকটেশনের সঙ্গে সমান হবে, এবং যেটা কিনা m, যে কোনো xi এর জন্য যে এক্সপেকটেশন সেটা কিন্তু x এর এক্সপেকটেশন যেটা হবে তার সঙ্গেই সমান হবে, এবং সেটা হচ্ছে এখানে m ফর অল I ইকুয়ালস টু 1 টু আপ টু m, 1 টু আপ টু n। ঠিক আছে, এটাকে যদি 1 নম্বর নাম দিই, দিয়ে তাহলে সেটা যদি ইউজ করি, তাহলে এখানে প্রত্যেকেই হচ্ছে এম করে করে। ঠিক আছে, প্রত্যেকেই কি এম, কারণ প্রত্যেকেই যদি এম হয়ে যায় তাহলে জিনিসটা ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে? কতগুলো এম আছে এখানে? এন সংখ্যক রয়েছে, এন সংখ্যক এম রয়েছে এখানে। তো এন সংখ্যক এম যদি থাকে তাহলে 1/n ইন্টু এন এম হয়ে গেল, এন এন কেটে গেল, এম পেয়ে গেলাম, এম মানেই আলফা পেয়ে গেলাম, ই অফ এ ইকুয়ালস টু আলফা পেয়ে গেলাম। তার মানে আনবায়াসড এস্টিমেটর হয়ে গেল কে? এক্স বারটা। কার জন্য? এম এর জন্য। So this implies x bar is the unbiased estimate of alpha। আলফা বলতে এখানে m। ঠিক আছে, আমি ডেফিনেশনের সঙ্গে মেলানোর জন্য আমি এ আর আলফা দিয়ে দেখাচ্ছি যে এর ব্যাপারটা কোনটা আর আলফার ব্যাপারটা কি। আনবায়াসনেসটা বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এবার আমরা দেখাবো কনসিস্টেন্ট। ঠিক আছে, কনসিস্টেন্টটাই একটু ঝামেলার, বাকি আনবায়াসনেসটা জাস্ট এক্সপেকটেশনের সমান কিনা দেখলেই হয়ে যায়। তো এবার আমরা দেখবো হচ্ছে কনসিস্টেন্ট এস্টিমেট কিনা। তো কনসিস্টেন্ট এস্টিমেট কি করে দেখছি দেখ। নাও variance of x bar
ভ্যারিয়েন্স অফ এক্স বার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স বার মিনস x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই n। যখন ভ্যারিয়েন্স থেকে কিছু বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ ধর ভ্যারিয়েন্স অফ a ইন্টু এক্স রয়েছে, সেটা কিন্তু a স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স হয়, a স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হয়ে যায়। ঠিক আছে, স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ার হয়ে বেরোবে। এক্সপেকটেশন থেকে যেমন ডাইরেক্ট যদি এটা এক্সপেকটেশন করতাম, তাহলে কিন্তু এটা কনস্ট্যান্ট হলে এটা ডাইরেক্ট বেরিয়ে আসতো, কিন্তু ভ্যারিয়েন্স করলে কিন্তু স্কোয়ার হয়ে বেরোবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে 1/n টা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, উপর থেকে সঙ্গে 1/n করে করে রয়েছে, সেটা কিন্তু ভ্যারিয়েন্সের বাইরে 1/n স্কোয়ার হয়ে বেরোবে। এবং যেহেতু x1 x2 xn এরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস, ফলে ভ্যারিয়েন্স অফ x1 ভ্যারিয়েন্স অফ x2 এরকম ভাবে প্লাস করে করে যাবে। ঠিক আছে, তাহলে 1/n স্কোয়ার এরকম হবে। যখন প্রথমের দিকে একটা ক্লাস করিয়েছিলাম, তখন পুরো জেনারেল ফর্মুলা লিখে আমি দেখিয়েছিলাম যে তোর কেন ভ্যারিয়েন্স অফ এরকম ভাবে ভেঙে যাচ্ছে, এটার অ্যাকচুয়াল ফর্মুলাটা কি সেটা আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, ওখানে দেখানো হয়েছিল যে তোর ভ্যারিয়েন্স অফ এই x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x2 প্লাস ভ্যারিয়েন্স অফ এরকম ভাবে যাচ্ছে, তো এর সঙ্গে আরেকটা জিনিস থাকে, আমি এখানেও করে দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে এর জিনিসটা আরো বেশি ভালো হবে, কেন ডাইরেক্ট লিখে দিলাম। এর সঙ্গে থাকে হচ্ছে ফর্মুলাটাতে সামেশন অফ কোভ্যারিয়েন্স অফ xi xj, ক্যাপিটাল xi ক্যাপিটাল xj থাকে, চিন্তা নেই, এটা জিরোই হয়ে যাবে, এটা নিয়ে তো ভাবতে হবে না। যেখানে i আর j টা থাকে হচ্ছে 1 টু আপ টু n, যা খুশি, মানে যা যেটা রয়েছে, কিন্তু i আর j সমান হবে না, নিচেই লিখবে এরকম ভাবে i j সমান নয়। তাতে করে কি হচ্ছে, এখানে একটা 2 ইন্টু কোভ্যারিয়েন্স অফ দিস এরকম ভাবে আসে, 2 ইন্টু কোভ্যারিয়েন্স অফ দিস। কিন্তু প্রবলেম হচ্ছে যেটা, সেটা হলো এদের যে এখানটা রয়েছে, যেমন ধর এই পোর্শনটা, এটা পুরোপুরি জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? x1 x2 xn যেহেতু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো কোরিলেশন থাকবে না, অর্থাৎ তাদের কোরিলেশন কোএফিসিয়েন্টটা জিরো হয়ে যাবে। আর কোরিলেশন কোএফিসিয়েন্ট জিরো হয়ে যাওয়ার জন্য কোভ্যারিয়েন্সটা জিরো হবে। ঠিক আছে, এখানে লিখে রাখ, সিন্স x1 x2, কেন ওই পোর্শন এইটুকুনি শুধু নিচ্ছি, এটা নিচ্ছি না, এটা জেনারেল ফর্মুলা এটা আছে এই পোর্শনটা। আর কেউ যদি লিখতে ভুল হয়ে যায়, তাহলে এত অব্দি লিখে ক্লোজ করে সিন্স বলে এটা লিখে দিবে। xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, কোরিলেশন কোএফিসিয়েন্ট জিরো হয়ে যায়, অর্থাৎ রো অফ xi xj সেটা জিরো হবে ফর i নট ইকুয়াল টু j, আর জিরো হয়ে যায়, তার মানে কোভ্যারিয়েন্সটা জিরো। এবং কোভ্যারিয়েন্স যেহেতু জিরোই হয়ে যাবে, ওই জন্য এই বড় টার্মটা থাকে না, ডাইরেক্ট আমরা লিখতে পারি 1/n স্কোয়ার ভ্যারিয়েন্স অফ x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x2 প্লাস ডট 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 ভ্যারিয়েন্স অফ xn। যাদের লিখতে প্রবলেম হবে এটা, তারা এই লাইনটাকে স্কিপ করে যাবে। আমি লিখে রাখলাম জেনারেল ভাবে, ডাইরেক্ট এটার পর এটা লিখতে পারবি, কিন্তু পাশে এই কারণটা দিয়ে দিবি। যা লিখবি তো লিখবি, কোনো অসুবিধা কিছু নেই, লিখলে ঠিকঠাক করে লিখবি। হচ্ছে, হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা,
তো 1/n স্কয়ার ভ্যারিয়েন্স অফ x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x2 এরকম ভাবে পেলাম। এখন ভ্যারিয়েন্সটা কত হয়? ভ্যারিয়েন্সটা হয় কত? ভ্যারিয়েন্স অফ x1 এগুলো কত হবে? সিগমা স্কোয়ার করে হবে। এটা কত হবে? সিগমা স্কোয়ার। এটা কত হবে? সিগমা স্কোয়ার। এটা কত হবে? সিগমা স্কোয়ার। প্রত্যেকেরই ভ্যারিয়েন্স সেমই হবে। কেন সেম হবে? কারণ তারা সেম ডিস্ট্রিবিউশন ফলো করেছে। এখানে যেমন এক্সপেকটেশন সেম হয়েছে সেরকম কিন্তু ভ্যারিয়েন্সও সেম হবেই। ভ্যারিয়েন্সও কিন্তু আলাদা হবে না। এখানে যেমন যদি বলিস ভ্যারিয়েন্স অফ xi, সেটা কিন্তু সিগমা স্কোয়ার ভ্যারিয়েন্স অফ xi টা কি হবে? ভ্যারিয়েন্স অফ x এর সঙ্গেই সমান হবে। এবং সেই ভ্যারিয়েন্স অফ x টা কত? সিগমা স্কোয়ার ফর অল I equals to 1 to up to n। তাহলে এই দুইটা যদি কাজে লাগাই তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েন্সে কিন্তু সিগমা স্কোয়ার করে করে হয়ে গেল। প্রতি কটা ভ্যারিয়েন্স কিন্তু লেখা হয়েছে, এটা এখানে লিখে নিবি। প্রতি কটা ভ্যারিয়েন্স কিন্তু সিগমা স্কোয়ার করে হয়ে গেল, তার মানে n সিগমা স্কোয়ার হলো। স্যার ওটা কোথায় লিখলেন একবার দেখান। সিগমা স্কোয়ার বাই n। দাদা একটা কথা বলি, এটা তো আগেও হয়েছিল না, যেখানে সিগমা বাই রুট এন হবে ওই ভ্যারিয়েন্সটা করলে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা করলে। তাহলে একটু কাজে লাগছে। মানে ওইরকমই এগুলো কি একই, ওটা মানে ইন্টার রিলেটেড, কোরিলেটেড নাকি? এই লাস্টের পার্টটা, এই যে এইটুকুনি জায়গায় ভ্যারিয়েন্স বের করাটা ওখান থেকে নেওয়া। ও তারপরে আবার আলাদা আছে, এরপর আবার আলাদা, এই দুটো লাইনই একরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস আমি এখানে কাজে লাগাবো, যেটা হচ্ছে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি থেকে নেওয়া। সেটা হচ্ছে তো সেই বিসেপস ইনইকুয়ালিটি। সেই ইনইকুয়ালিটিটা এখানে লিখে দিচ্ছি আমি, অবশ্যই মনে রাখতে হবে। দেয়ার ফোর বাই টি লিখবি, তারপর লিখবি চে বাই চে, সেরকম ভাবে কথাটা চলবে, তার সুবিধা হবে। CHE কিন্তু উচ্চারণ করবি সেই বিসেপস ইনইকুয়ালিটি। টি এর উচ্চারণটা ওইভাবে হয় না। বাই সেই বিসেপস ইনইকুয়ালিটি আমরা কি পাবো? ইনইকুয়ালিটিতে বলা আছে প্রবাবিলিটি অফ মড অফ x বার মাইনাস m গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, এটার যে প্রবাবিলিটি হয় এটা লেস ইকুয়ালস টু সিগমা স্কোয়ার বাই n এপসাইলন স্কোয়ার হয়। এটা হচ্ছে সেবিসেপস ইনইকুয়ালিটির স্টেটমেন্ট। প্রবাবিলিটি অফ x বার মাইনাস m গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, তার প্রবাবিলিটি হয় হচ্ছে লেস ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই n এপসাইলন স্কোয়ার। এখন প্রবাবিলিটি যেহেতু অবশ্যই 0 থেকে বড় অথবা সমানই হবে, প্রবাবিলিটি কখনোই নেগেটিভ হয় না, 0 থেকে 1 এর মধ্যে থাকে, তো লেস ইকুয়াল টু 0 এদিকে একটা লিখে রাখলাম। কিন্তু এটা হচ্ছে মেন স্টেটমেন্ট। তো সেখান থেকে তাহলে 0 থেকে এটা যদি নিই, এটা ফর অল এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য হয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ লিমিট, এবার n টেন্স টু ইনফিনিটি নেই, n টেন্স টু ইনফিনিটি নিয়ে নে, এখানে লিখ নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি 0, এই যে 0 লিমিট কত? 0। এন্ড লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটার লিমিট কত? সিগমা স্কোয়ার বাই n এপসাইলন স্কোয়ার। যেহেতু n নিচে রয়েছে তার লিমিটও 0ই হবে। তার লিমিটও কত হবে? 1/n এর জন্য লিমিট 0 হয়ে যাবে, তার মানে টোটালে 0 হচ্ছে। তাহলে দুদিক থেকে 0, তাহলে স্যান্ডউইচ থিওরাম অ্যাপ্লাই করতে হবে। স্যান্ডউইচ থিওরাম অ্যাপ্লাই করলে এটার লিমিটও 0 হয়ে গেল, এবং সেটাই চাইছিলাম আমি। তাহলে দেয়ারফোর বাই স্যান্ডউইচ থিওরেম স্যান্ডউইচ থিওরেম থেকে কি বলতে পারি না, লিমিট মাঝখানে যে লিমিট এটা 0-তে গেছে, এটা 0-তে গেছে, তার মানে এটাও 0-তে যাবে। এটা কিন্তু কনসিস্টেন্সির ডেফিনিশন ছিল, এটা 0-তে যাবে অথবা লেস ইকুয়াল টু থাকলে একই যাবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি, probability of mod of x bar minus m greater equals to epsilon, সেটা কোথায় যাবে?
সেটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, দ্যাট ইজ, এবার এটা 0 মানেটা কি? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স বারটা কোথায় যাচ্ছে? এম এ যাচ্ছে। ইন পি এস কোথায়? ইন টেন্স টু ইনফিনিটিতে। তার মানে কি হয়ে গেল? এক্স বারটা কনসিস্টেন্ট হয়ে গেল। লিখে লিখে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় নামবে না। এস্টিমেট অফ এম, তাহলে দেয়ার ফোর লাস্টে লিখে দে অ্যান্সার, দেয়ার ফোর দি স্যাম্পল মিন এক্স বার is the consistent and unbiased of the population mean M, ঠিক আছে? consistent and unbiased হচ্ছে, that is good estimate হয়ে যাচ্ছে x বারটা, হয়েছে? হ্যালো, হ্যাঁ দাদা হয়ে গেছে। আচ্ছা নেক্সট লাইন। এখানটা লেখ হচ্ছে নেক্সট আর একটা, এই দুটোর মধ্যে আগে যেটা করলাম এবং এটা যেটা করলাম সেটার মধ্যে যে কোনো একটা আসবে। এগুলো কিন্তু ভাগ ভাগ করে আসতে পারে, যে শুধু কনসিস্টেন্ট দেখাতে বললো বা শুধু আনবায়াস দেখাতে বললো, সেক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সির পোর্শনটুকুই করবো, যেমন আগেটা দুটোই হলো যে দেখালাম, ঠিক আছে? সেরকম ভাবে যদি একটা শুধু কনসিস্টেন্স বলে তো সেটুকুনি পোর্শনই করবো শুধু। এখানে লেখ এখানে লিখে নেই দি স্যাম্পল ভ্যারিয়েন্স, আগেরটা মিন দিয়ে করলাম এবার ভ্যারিয়েন্স দিয়ে। দি স্যাম্পল ভ্যারিয়েন্সকে আমরা স্কোয়ার দিয়ে লিখি, আর পপুলেশন ভ্যারিয়েন্সকে সিগমা স্কোয়ার দিয়ে লিখি, ঠিক আছে? ওটা যেমন এক্স বার আর এম ছিল, এটা হচ্ছে স্যাম্পল মিন, এটা পপুলেশন মিন, ঠিক আছে? এটা স্যাম্পল, এটা পপুলেশন, ঠিক আছে? এটা হচ্ছে মিন, আর ভ্যারিয়েন্সটাকে আমরা লিখি হচ্ছে স্কোয়ার আর সিগমা স্কোয়ার দিয়ে। পপুলেশনের জন্য সিগমা স্কোয়ার, মানে পপুলেশনের জন্য যেটা সেটা আমরা অ্যাকচুয়াল যে নোটেশন গুলো ইউজ করি সাধারণত মিন মানে এম, সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, সেই নোটেশন গুলোই, ঠিক আছে? আর ইয়ের জন্য যেটা তোর স্যাম্পলের জন্য, সেগুলোর জন্য একটা নতুন নতুন নোটেশন, সেটা হচ্ছে এরকম ভাবে। পপুলেশনটাকে অনেক সময় মিউ দিয়েও লেখা লেখা অনেক জায়গাতে কোয়েশ্চেনে, কিন্তু আমরা যখন নিজেরা লিখবো কোথাও কোয়েশ্চেনের সঙ্গে ফলো না করে, কোয়েশ্চেন যখন কোয়েশ্চেনে কিছু মেনশন করা থাকবে না তখন এমটা আমি ইউজ করবো, কোয়েশ্চেনে কিছু দিয়ে দিলে তখন সেটা দিয়ে। স্যাম্পল ভ্যারিয়েন্স স্কোয়ার মিন, যেমন এক্স বারটা স্মল এম এর জন্য কনসিস্টেন্ট এবং আনবায়াসড হলো, কিন্তু এ স্কোয়ারটা সিগমা স্কোয়ারের জন্য সেরকম হয় না, শুধুমাত্র কনসিস্টেন্ট হয় কিন্তু আনবায়াসড হয় না, বায়াসড হয়। এ স্কোয়ারটা সিগমা স্কোয়ারের কনসিস্টেন্ট এস্টিমেট হয় কিন্তু আনবায়াসড হয় না।
ঠিক আছে, সেটা প্রমাণ করতে হবে। কিন্তু এক্স বারটা কিন্তু কনসিস্টেন্টও হয় আবার আনবায়াসড হয়। So the sample variance square is consistent but consistent হয় কিন্তু biased হয়, unbiased হয় না। So but biased estimate of the population variance of the population variance sigma square তাহলে কি বললাম, যে স্যাম্পল ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স বানান তো এ variance of variance square is the consistent but biased estimate of the population variance sigma square। হয়েছে লেখা? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে এই প্রমাণটা শুরু করি। লেখ let capital X1 এরকম ভাবে লিখি, let capital X be the population random variable লিখেছিস with variance sigma square, ভ্যারিয়েন্সটা হচ্ছে সিগমা স্কোয়ার, পপুলেশন ভ্যারিয়েন্সটা। এবার সেই পপুলেশন থেকে একটা র্যান্ডম স্যাম্পল চুজ করবো x1 x2 xn। লেট এটা কি লিখেছিলাম, ভ্যারিয়েন্স র্যান্ডম ভ্যারিয়েবল m is the population mean, একই রকম লিখছি। ঠিক আছে, let capital X1 x2 xn be a random sample of size n, n সংখ্যক নিয়েছি, size n, drawn from the population of x। আমি ওই সেম ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা এখানেই বলে দিচ্ছি, where x1 x2 ডট 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 xn, এখানে ব্র্যাকেট দিবি না কারণ এটা আমি ইন্ডিভিজুয়ালি বলছি, আর মিউচুয়ালি independent random variables having same distribution as the population random variable x। অর্থাৎ x যে র্যান্ডম ভেরিয়েবলটা রয়েছে সেটা যে ডিস্ট্রিবিউশন ফলো করেছে সেখান থেকে x1 x2 xn কে নিয়েছি, মানে সেইটাই ফলো করছে। ঠিক আছে, অর্থাৎ এদের এক্সপেকটেশন গুলো
সেটা কিন্তু এক্স এর এক্সপেকটেশনের সঙ্গেই সমান হবে, এবং সেটা হচ্ছে m 1 to up to m। ঠিক আছে, এই নোটেশনে কিন্তু লেখা যায়, সেটা কিন্তু তোরা জানিস, যারা স্ট্যাট ছিল তখন 1 2, এটা মানে কিন্তু যাদের লিখতে অভ্যস্ত না তারা এরকম লিখে দিবে 1 to up to n। ঠিক আছে, 1 to up to n, 1 to up to n মানে জাস্ট কিছুই না, এক থেকে, এটার মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত উইথ কমন ডিফারেন্স 1, অর্থাৎ 1 এর পর 2 আসবে, 2 এর পর 3 আসবে, 3 এর পর এরকম করতে করতে যাবে, যেতে যেতে n আসবে। হয়তো 1 2 3 4 5 6 n লিখে দিবি। যাই হোক, হয়েছে এতটা। একইভাবে ভ্যারিয়েন্সটাও কিন্তু সেমই থাকবে, বিকজ সেম ডিস্ট্রিবিউশন তারা ফলো করছে। হলো, হয় এইভাবে লিখবি না এইভাবে লিখবি, যে কোনো একটা লিখবি। তাহলে এখানে নাম্বারিং করে দিচ্ছি আমি। হয়েছে এতটা। না, একটু দাঁড়াও। লিখে নে। এই লেখাটা কিন্তু সব জায়গায়, আমি অন্য জায়গায় এক জায়গায় একরকম লিখেছি, এই লেখাটাই মুখস্থ করে লিখবি, তাহলে একবারে কাজ হয়ে যাবে। এবং এই লেখাটাই প্রথম না, এর আগে বহুবার লিখেছি। র্যান্ডম স্যাম্পলিং এর সময় তো এই কথাগুলো লিখতাম। Let x1 x2 xn be a random sample of size and drawn from the population of x, where x1 x2 xn are mutually independent random variables having same distribution of the population random variable capital X। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এইবার লিখ। এইবার আমরা আসি হচ্ছে ওই ইয়েগুলোতে, প্যারামিটার গুলোতে। হিয়ার এ যেটা রয়েছে, যেটা ছিল a of x1 x2 ডট ডট xn, সেটা কিন্তু অ্যাকচুয়ালি a স্কোয়ার, এই পপুলেশন ভ্যারিয়েন্সটা। এবং আলফাটা কিন্তু এখানে, আলফাটা ইকুয়ালস টু এখানে কি কত হবে, এটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স, অর্থাৎ সিগমা স্কোয়ার। আমাকে দেখাতে হবে স্কোয়ারটা সিগমা স্কোয়ারের জন্য কনসিস্টেন্ট বাট আনবায়াসড নয়, মানে বায়াসড, এটা দেখাতে হবে। তাহলে লিখ, এটা হচ্ছে ইকুয়ালস টু স্যাম্পল ভ্যারিয়েন্স, আর এটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স। তাহলে প্রথমে আমি ধর কনসিস্টেন্সি চেক করছি, তাহলে এখানে কনসিস্টেন্সির জন্য লিখ, নাও আগে পি স্কোয়ারের এক্সপ্রেশনটা কিরকম হয় সেটা দেখি। এ ইকুয়ালস টু যে স্কোয়ারটা রয়েছে, এ স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি, এ স্কোয়ারটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স। স্যাম্পল ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি, স্যাম্পল ভ্যারিয়েন্স বার করার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে 1/n সামেশন xi মাইনাস x বার তার হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে এরকম, এক্সপেকটেশন অফ xi মাইনাস x বার এর হোল স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, ভ্যারিয়েন্স এর ফর্মুলা। তো এটা যদি ভ্যারিয়েন্স এর ফর্মুলা হয়, তো এক্সপেকটেশন অফ দিস মানে কি, এদের যোগফল, এদের যোগফল। এক্সপেকটেশন মানে মিন, মিন মানে কি, এদের যোগফল ডিভাইডেড বাই যতগুলো আছে ততগুলো। ঠিক আছে, যেমন স্যাম্পল মিন মানে এক্স বার, এক্স বার মানে কি, এক্সপেকটেশন অফ x1 x2 xn, মানে কি বলবো তোর ওই, হ্যাঁ x1 x2 xn, তার মানে হচ্ছে তোর x1 প্লাস x2 প্লাস xn ডিভাইডেড বাই n করেছিলাম। সেরকম এক্সপেকটেশন অফ যদি এটা বলি, তার মানে কি, এটা x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার এরকম ভাবে যাবে ডিভাইডেড বাই n। হয়েছে, হয়েছে এতটা। হ্যাঁ। এখান থেকে আমরা কি করবো বল,
এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, তো 1/n-টাকে সাইডে রাখ, সামেশনটাকে রাখ, এটাকে স্কোয়ারটাকে ভাঙ a মাইনাস b এর ফর্মুলায়, কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সামেশনটাকে ডিভাইড করে নে 1/n সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n xi স্কোয়ার মাইনাস 2 x বার বাইরে বেরিয়ে আসবে, বিকজ x বারটা হচ্ছে মিন, মিন যে যখনই বার করছি x1 x2 যাই হোক না কেন, যখন তাদের মিন বার করছি তখন সেটা একটা ফিক্সড নাম্বার হয়ে গেল। তো ফিক্সডটার উপর কোনো সামেশনের এফেক্ট এমনিতেও নেই, কারণ আইটা এখানে আছে, x বারে কোনো আই নেই, x বার সামেশনের বাইরে চলে আসতে পারে। এই এনটা তো সবার সঙ্গেই যাবে। এখানে যেমন আবার এক্স বার স্কোয়ার আছে, সেটা পুরোটাই কনস্ট্যান্ট, এক্স বার এসছে মানে কনস্ট্যান্ট, তাহলে থাকলো কত, এক পড়ে থাকলো। বোঝা গেছে? এবার নিজেরাই দেখ, সামেশন অফ এক্স আই স্কোয়ার লিখছি, সামেশন অফ এক্স আই স্কোয়ার, ওকে, মাইনাস 2x বার, তাহলে সামেশন 1/n সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n xi স্কোয়ার মাইনাস 2x বার ডিভাইডেড বাই x বার না করে এবার নিজেরাই দেখ, এখানটাতে সামেশন xi রয়েছে, আবার সেটাকে n দিয়ে ভাগ করা আছে, তার মানে কিন্তু x1 প্লাস x2 প্লাস xn উপরেরটা ডিভাইডেড বাই n, অর্থাৎ কিন্তু x বার পেয়ে গেলাম। এবার এদিকে প্লাস x বার স্কোয়ার আছে ডিভাইডেড বাই n আছে, কিন্তু এখানে একের উপর সামেশন রয়েছে n সংখ্যক, একের উপর n সংখ্যক সামেশন মানে কি n, এক প্লাস করে করে এটা কি কতবার যাবে, n বার যাবে, তার মানে হবে কত n, এই সামেশনটা কত ভ্যালু দেবে, n দেবে, কারণ i ইকুয়ালস টু 1 বসালেও 1, i ইকুয়ালস টু 2 বসালেও 1, তাহলে 1 প্লাস করে করে n টাইমস 1 আসবে, n সংখ্যক 1 এর সাম, দ্যাট ইজ n। বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত হলো 1/n সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n xi স্কোয়ার 2x বার কিন্তু আবার এটা x বারই হলো, এখান থেকে n কেটে গেল, প্লাস x বার স্কোয়ার আসছে। তার এখানে মাইনাস 2x বার স্কোয়ার প্লাস x বার স্কোয়ার, তার মানে মাইনাস x বার স্কোয়ার পড়ে থাকছে, তাই তো, মাইনাস x বার স্কোয়ার পড়ে থাকছে। আচ্ছা, এতটা? হ্যাঁ হয়েছে। আর একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, এই যে 1/n সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n xi স্কোয়ার, এটা মানেটা কি বল, কে বলতে পারবি? এটা কি রকম ধরনের এক্সপেকটেশনটা আসলো? এটা মানে হচ্ছে তোর x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস xn স্কোয়ার ডিভাইডেড বাই n, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস xn স্কোয়ার ডিভাইডেড বাই n, তার মানে যে এক্সপেকটেশনটা দাঁড়াচ্ছে সেটা কিছুটা এরকম দাঁড়াচ্ছে না, e অফ এক্স স্কোয়ার টাইপের, e অফ এক্স স্কোয়ার, e অফ এক্স স্কোয়ার মানেটা কি, e অফ এক্স স্কোয়ার এখন আমরা যদি জানি যেটা, সেটা হচ্ছে e অফ এক্স মাইনাস 0 হোল টু দি পাওয়ার যদি k করা হয়, অর্থাৎ অরিজিনের অ্যাবাউটে যদি এক্সপেকটেশন নেওয়া হয়, অরিজিনের অ্যাবাউটে যদি এক্সপেকটেশন নেওয়া হয় সেটাকে বলা হয়, সেটাকে ডিনোট করা হচ্ছে আলফা কে দিয়ে, মোমেন্টের যে ব্যাপারটা,
অরিজিনের অ্যাবাউটে যদি মোমেন্ট নিই তখন সেটাকে বলা হচ্ছে kth মোমেন্ট যদি নেওয়া হয় সেটাকে আলফা কে দিয়ে লেখা হচ্ছে র মোমেন্ট। ঠিক আছে, আবার আরেকটা হয় হচ্ছে এক্স মাইনাস এম করেও মোমেন্ট হয়, সেটাকে বলা হয় সেন্ট্রাল মোমেন্ট। আরেকটা জেনারেল মোমেন্ট হয়। ঠিক আছে, আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার টু রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে, তার মানে সেটা চলে আসবে হচ্ছে এক্স মাইনাস জিরো স্কোয়ার অর্থাৎ আলফা টু। এই কনসেপ্টটা মাথায় রেখে কাজটা করতে হবে। এটা হচ্ছে এক্সপেকটেশন কত ছিল, একই ছিল, আলফা টু। তাহলে এটা কোথায় টেন্ড করবে, এটা আলফা টু, এই পুরো জিনিসটা আলফা টু তে যাবে। বেশি ভাববি না, ডাইরেক্ট লিখে দিবি, বুঝিয়ে যাওয়া দেবার ওখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু আমার চলে আসছে হচ্ছে ই অফ এক্স স্কোয়ার টাইপের। ই অফ এক্স স্কোয়ার টাইপের মানে হচ্ছে ই অফ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে অরিজিনের অ্যাবাউটে মোমেন্ট চলে আসছে, টু অর্ডারের মোমেন্ট, যেটাকে আলফা টু দিয়ে নোটেশন দেওয়া হয়। তাহলে এটা কোথায় চলে আসবে, আলফা টু তে। আর এক্স বার স্কোয়ার যেটা রয়েছে, এক্স বার স্কোয়ার, ঠিক আছে, কি রয়েছে, এক্স বারের আবার স্কোয়ার রয়েছে, এটা কোথায় যাবে, এক্স বার স্কোয়ার মানেটা কি, তাহলে এক্স বার যদি এম হয়, এক্স বার যদি এম এ যায়, তাহলে এক্স বার স্কোয়ার কোথায় যাবে, এম স্কোয়ারে যাবে। তাহলে আলফা টু মাইনাস এম স্কোয়ার, এই স্টেপটা কিন্তু খুব ভাইটাল। অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, ইন পি মানে ইনপ্রবাবিলিটি হচ্ছে, এরকম ভাবে তাহলে এটা আজ ক্যাপচার লাগছে এখানে, স্কোয়ার ইকুয়াল টেন্স টু আলফা টু মাইনাস এম স্কোয়ার ইন পি লিখে দে। এবার ঠিক আছে, তো এই স্টেপটা কিন্তু খুব ভাইটাল স্টেপ। দাদা এই জায়গাটা আরেকবার বোঝাবে? এই জায়গাটা হচ্ছে তোর এখানটা দেখ, যেটা বলছিলাম সেটা হচ্ছে ই অফ এক্স মাইনাস যে কোনো কিছু যদি নিই, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মোমেন্ট অ্যাবাউট এ, kth মোমেন্ট অ্যাবাউট যে কোনো একটা পয়েন্টে। এখন এ যদি তোর কাছে জিরো হয় তখন এক্সপেকটেশন অফ এটাকে কি কি লিখতে পারি, এক্স মাইনাস জিরো হোল টু দি পাওয়ার কে, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার কে, দ্যাট ইজ আলফা কে, যেটাকে কে অর্ডার র মোমেন্ট বলছি। র মোমেন্ট। এখন জিনিসটা কিরকম টাইপের আছে, এক্স ওয়ান স্কোয়ার প্লাস আমার কাছে আছে হচ্ছে এক্সপেক্ট ওয়ান বাই এন সামেশন এক্স আই স্কোয়ার আছে। আমার জিনিসটা কি, এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স এন স্কোয়ার ডিভাইডেড বাই এন টাইপের আছে। তার মানে কি হলো ব্যাপারটা, এটা দেখতে কিরকম হলো, এই এক্স স্কোয়ার গুলোর মিন না, এক্স স্কোয়ার গুলো যোগ করে এন দিয়ে ভাগ করছি মানে এক্স স্কোয়ার গুলোর মিন না, তার মানে ই অফ এক্স স্কোয়ার চলে আসছে না। এটা মানে তাহলে কি লিখতে পারি, এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার, এটাকে, তার মানে কে দিয়ে লিখলে যদি এটা আলফা কে হয়, তাহলে এক্স টু দিয়ে লিখলে সেটা কি, আলফা টু। তাহলে তো মানে একই ব্যাপার হয়ে গেল ওখানে। ই এক্স মাইনাস জিরোর হোলকে দিয়ে যেটা দেখালে, এখানে এক্স স্কোয়ার মানে একই তো, এটাই তো হলো তার মানে। হুম, তাই তো হচ্ছে, এটা যদি কে থাকতো তাহলে আলফা কে হতো, তাহলে টু আছে বলে আলফা টু। ঠিক আছে, হুম হুম হুম। তাহলে এটা আলফা টু তে গেছে, এবং এক্স বার যেহেতু এম এ যায় তাহলে এক্স বার স্কোয়ারটা কোথায় যাবে, এম স্কোয়ারে যাবে। এতদূর বোঝা গেছে কিনা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বোঝা গেলেও এবার আরো একটা ব্যাপার রয়েছে, দিস ইমপ্লাইজ এ স্কোয়ার, যেটা টেন্স টু কি হলো, ইন পি, এ স্কোয়ার ইন পি,
এখানে একটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, কেউ বলতে পারিস না দেখি, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, এটা কাকে ইন্ডিকেট করে? ক্লাস 12 এর জিনিস, 11-12 এর ভ্যারিয়েন্স কে? এক্স্যাক্টলি ভ্যারিয়েন্স কে, ভ্যারিয়েন্স অফ এক্স এটার ভ্যালু। এটা যদি তাই হয়, এখন এটা মানেটা কি? আলফা দিয়ে বল, এটা মানে কি? আলফা টু, ই অফ এক্স স্কোয়ার মানে কি? আলফা টু এক্ষুনি লিখেছি। হ্যাঁ আর ই অফ এক্স মানে কি? ই অফ এক্স মানে কি? এক্স বার, শুধু ই অফ এক্স মানে কি? এক্স বার, তার আবার কি আছে? স্কোয়ার আছে, মানে এক্স বার তাহলে স্কোয়ার। তার মানে কত? এম স্কোয়ার, এক্স বার স্কোয়ার মানে তাহলে কি হলো? এম স্কোয়ার। এখানে লেখা কম বোঝা বেশি আছে এই জায়গাটাতে। এটা হলো কিনা বল আগে, তারপর বাকিটা বলছি। এটা তার মানে আলফা টু হ্যাঁ, এটা টাইম বুঝেছি। স্কোয়ার। তাহলে এইটাই তো তার মানে আমার কাছে ভ্যারিয়েন্স অফ এক্স, আর ভ্যারিয়েন্স অফ এক্স মানে তাহলে সিগমা স্কোয়ার, তাই তো? তাহলে হ্যাঁ, ভ্যারিয়েন্স অফ এক্স বাই সিগমা স্কোয়ার, তাহলে স্কোয়ার কোথায় টেন্ড করলো? সিগমা স্কোয়ারে টেন্ড করলো না? এটা মানে সিগমা স্কোয়ার না? আর যখনই সিগমা স্কোয়ারে চলে আসলো, তার মানে এ আলফাতে চলে আসলো না? তার মানে কনসিস্টেন্ট হয়ে গেল না? হলো কি না হলো? হলো। ব্যাস, আমাকে তো এটাই দেখাতে হবে কনসিস্টেন্সির জন্য। as n tends to infinity, হচ্ছে? লজিকটা দেবে কি করে? লজিকটা এভাবে দিয়ে দে, সিন্স আলফা টু মাইনাস এম স্কোয়ার, আলফা টু মানে হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, মাইনাস এম মানে কত? এম মানে হচ্ছে ই অফ এক্স, তার আবার স্কোয়ার আছে, তো এটা ভ্যারিয়েন্স অফ এক্স। এটা লেখার জন্য এর থেকে ভালো লজিক আর হতে পারে না, তো এইভাবে লিখলাম। বোঝানোর সময় ই অফ এক্স থেকে শুরু করলাম, কিন্তু লজিকটা আমরা এদিক উল্টো করে দিচ্ছি। বোঝা গেছে? তো হয়েই তো গেল, এ স্কোয়ারটাকে আমি এ ধরেছিলাম, আর সিগমা স্কোয়ারটাকে আমি কি ধরেছিলাম? আলফা। তাহলে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি হয়ে গেল। তাহলে দিস ইমপ্লাইজ এ ইকুয়ালস টু এ স্কোয়ার ইজ দি consistent estimate। কনসিস্টেন্সি দেখানোর জন্য 3 রকম কন্ডিশন দেখিয়ে দিয়েছি আমি, ওখানে করেছি। তার মধ্যে প্রথম আগের প্রবলেমটাতে কনসিস্টেন্সি কিন্তু আমি ওই প্রবাবিলিটি দিয়ে দেখালাম, যে গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন দিয়ে যে কন্ডিশনটা সেটা। এখন কিন্তু আবার ডাইরেক্ট তোর কনভার্জেন্স চলে এসেছে, ডাইরেক্ট তোর এ টেন্স টু আলফা চলে এসেছে, কোনো সব প্রবাবিলিটি গল্প আসেইনি। কনসিস্টেন্সিতে 3টে কন্ডিশন লিখেছি, প্রথম যে কন্ডিশনটা লিখেছি এ টেন্স টু আলফা হতে হবে, সেটা ডাইরেক্ট চলে এসেছে। এই আলফার সঙ্গে কিন্তু এই আলফার কোনো যোগাযোগ নেই, এটা জাস্ট একটা পপুলেশন প্যারামিটার ওই ডেফিনেশনের সঙ্গে মেলানোর জন্য করা, এটা কিন্তু আলফা টু ফুল রয়েছে, দুটোর কোনো যোগাযোগ নেই। বোঝা গেছে কনসিস্টেন্সিটা? হ্যাঁ ব্যাস, এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বায়াস দেখাবো, আনবায়াসড নয়, বায়াসড। জিনিসগুলো ভালো, কিন্তু তোর প্রবলেম একটাই, টাইম এত কম দেয়, তোর ঠিক করে পড়াও সম্ভব হয় না। সিলেবাস ভালো দিয়ে হবে কি যদি পড়ার মতো টাইমই না দেয়? যাই দেখ, এগেন মানে এইসব জিনিসগুলো তাড়াহুড়ো করে পড়ার জিনিস নয়, এগুলো একটু বুঝে বুঝে ধীরে ধীরে পড়ে লিখে প্র্যাকটিস করে তারপরে করতে হবে, কিন্তু তাড়াহুড়ো তো
করা ছাড়া কোনো উপায় নেই। এ স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 1/n, মানে স্কোয়ারটা আবার নতুন করে আনবায়াস মানে বায়াস দেখানোর জন্য নতুন করে বলতে ক্যালকুলেশনটা একটু অন্য হবে। আগের যে স্কোয়ারের সহজ ভাবে ক্যালকুলেশন করলাম, ডাইরেক্ট স্কোয়ারটা ভেঙে দিয়ে করলাম, সেটা এখানে করলে আমরা বায়াস দেখাতে পারবো না। ঠিক আছে, এটা কনসিস্টেন্সির জন্য ঠিক আছে। যখন যেখানে যা করছি সেটাই করতে হবে, অন্য কিছু করতে গেলে কিন্তু চাপ হয়ে যাবে। i equals to 1 থেকে আপ টু n, যেহেতু এ স্কোয়ার মানেটা কি xi, এইটুকুনি আমি আগের মতোই লিখলাম, এটা আগেও লিখেছিলাম এই এক্সপেকটেশন অফ xi মাইনাস x বারের হোল স্কোয়ার দিয়ে এটা করলাম। সেটা যখন করলাম দিস ইজ ইকুয়াল টু 1/n, এটাকে একটু সাজাচ্ছি। মাইনাস m কর, যদি ধর এক সেকেন্ড লিখবি না, এটা দিয়ে যদি করি xi মাইনাস m প্লাস, আচ্ছা একটা কাজ কর, x টাকে আগে রাখ, একই ব্যাপার, ওই মাইনাস এরকম রাখ, এটা সুবিধা হবে। একটা মিউ দিয়ে করিয়েছিল না সেকেন্ড লেকচারটাতে? মিউ দিয়ে m এর বদলে মিউ দিয়ে মনে হয় হ্যাঁ, কিছু কিছু মিউ জায়গায় দিয়ে করিয়েছিল, ওখানে calculation তারপরে same চলে আসে। কেটে গেছিল, লাস্টে একটা টার্ম পড়েছিল। হ্যাঁ, ওই জায়গাটাই মনে হচ্ছে করতে হবে, ওটাকে স্কোয়ারটাকে ভেঙে করতে হবে। শুরু কর। স্ট্যাটে কিছু কিছু জায়গা তোর এরকম ক্যালকুলেশনের জায়গাটা একটু মাঝে মধ্যে সেম চলে আসবে, চলে আসলেই ভালো, যত নতুন হবে ততই মুশকিল। করিয়েছিলাম, হ্যাঁ, এটা এম এর বদলে হয়তো মিউ ছিল। ওই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, ওই এন স্কোয়ার বাই সিগমা স্কোয়ার ওখানে করিয়েছিলাম মেবি। হ্যাঁ, ওই ইম্পর্টেন্ট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলে একটা জায়গায় করিয়েছিল। ওইটাও ইম্পর্টেন্ট, এন স্কোয়ার বাই সিগমা স্কোয়ারটা। হ্যাঁ, যাই ওই থেকে এটা, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জায়গাটা। হ্যাঁ, স্কোয়ারটাকে ভাঙতে হবে, স্কোয়ারটাকে ভাঙার জন্য এক কাজ করি, আগে এখানে সামেশন বাইরেই থাক, xi মাইনাস m এর হোল স্কোয়ার, এগুলোকে ভেঙে দিলে আমরা পাবো হচ্ছে xi মাইনাস m তার হোল স্কোয়ার প্লাস x বার মাইনাস m তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, 2ab, this is equals to 1/n, সামেশন সবার সঙ্গে আলাদা আলাদা করে নিয়ে নে, i equals to 1 থেকে আপ টু n, xi মাইনাস m তার হোল স্কোয়ার প্লাস 1/n, সামেশন i equals to 1 থেকে আপ টু n, x বার মাইনাস m এর হোল স্কোয়ার মাইনাস 2 বাইরে বেরিয়ে যাবে, ইনফ্যাক্ট এটাও বাইরে বেরিয়ে যাবে, পরের লাইনে লিখছি স্যার, 2 এখান থেকে x বার মাইনাস m বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা, বাইরে করে লিখতো কি দরকার, খাটনি, একই বড় বড় স্টেপ, x বার মাইনাস m, কারণ x বারও কনস্ট্যান্ট, m ও কনস্ট্যান্ট, শুধু i equals to 1 থেকে আপ টু n 1 পড়ে থাকবে এই স্টেপটার জন্য। ওখানে যেমন x বার মাইনাস m বাইরে গিয়ে শুধুমাত্র সামেশন এটা থাকবে। ঠিক আছে, তো থাকার পর 1/n, দাদা ওই জায়গাটা কি 2/n করলে? থাকবে তো, 2/n থাকবে না, একটা 1/n আকারে গুণ আছে। ও হ্যাঁ, থাকবে, 2/n থাকবে। এবার কি করবি বল, এখান থেকে এটাকে আমি কিছু হাত দিচ্ছি না এখন, এটা যা আছে থাকুক। ঠিক আছে, এটা যা আছে থাকুক, এটা নিয়ে এখন ঘাটবো না। আগেরটাও যেমন আমি রেখে দিয়েছিলাম, কিন্তু xi স্কোয়ার এসেছিল
উপরের ক্যালকুলেশনে, সেটা রেখে দিয়েছিলাম, এখন ওইটা থাকুক। আমরা এই দিকটা একটু খেয়াল করি। 1/n এক্স বার মাইনাস এম, এটা যদি সাম করি তাহলে কত হবে? এটা সাম করলে কত হবে? এন এন হবে। এন হবে। সেই এন আর এই এন কেটে যাবে। এবার চলে আসি এদিকে 2, ঠিক আছে, এখানে হচ্ছে 2 এক্স বার মাইনাস এম রয়েছে, এক্স বার মাইনাস এম রয়েছে, আর এটা মানে কি? এটা ডিভাইডেড বাই এটা, এটা মানেটা কি? নিচেই দেখ, সামেশন যদি এক্স আই মাইনাস এম কে আমরা ব্রেক করি আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু এন এ, তাহলে কি পাচ্ছিস? এক্স ওয়ান মাইনাস এম প্লাস এক্স টু মাইনাস এম প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস এম, তার মানে পেয়ে গেলি হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন, ঠিক আছে, মাইনাস এম, এখানে প্রত্যেকটার সঙ্গে একটা করে এসছে, মানে এন সংখ্যক এম, এম এসছে, তাহলে এন এম মাইনাস এন এম। এখন এটাকে যদি তুই এন দিয়ে ভাগ করিস, তোমার এটার নিচেও একটা এন আছে, পুরোটার নিচে, যেমন এটার নিচেও একটা এন আছে, তার মানে কি হলো, হলো ব্যাপারটা এক্স ওয়ান থেকে এক্স এন ডিভাইডেড বাই এন মাইনাস এন এম বাই এন, এন এন কাটলো, তাহলে এটা আমার কাছে হয়ে গেল হচ্ছে তোর এক্স বার, এক্স ওয়ান এক্স টু যোগ করে এন দিয়ে ভাগ মানে এক্স বার মাইনাস এম, এক্স বার মাইনাস এম চলে আসলো সুন্দরভাবে, ঠিক আছে। তাহলে আমার কাছে 2 ইন্টু এটা যা আছে আছে, কিন্তু এইটার নিচে যদি এন নিয়ে নিই তাহলে সেটা কিন্তু আমাকে দিচ্ছে, কি দিচ্ছে? সেটা আমাকে হোল দিচ্ছে স্কোয়ার হচ্ছে দিবে। না হ্যাঁ, এখন হোল স্কয়ার এসে যাবে। এর নিচে যদি এনটাকে রাখি তাহলে আমাকে পুনরায় এক্স বার মাইনাস এম একটা নতুন করে দিচ্ছে। বোঝা গেছে কেন দিচ্ছে? কারণটা আমি পাশে লিখেই দিলাম, পাশে লেখাই ভালো, কারণ উপরে এত বড় স্টেপের মধ্যে এগুলো ক্যালকুলেশন করা সম্ভব নয়, আর অনেকগুলো স্টেপ বেড়ে যাবে। পুরো সামেশনের খেলা এই জায়গাগুলোতে, সামেশন গুলোকে ঠিক করে ব্রেক করতে হবে। দাদা ওপরে স্কোয়ারটা দাওনি, কোনখানে? ওইখানে ওয়ান বাই এইখানে এন সেকেন্ডটাই হবে, স্কোয়ার হবে একটা, এক্স বার মাইনাস এম এর স্কোয়ার হবে, তাহলে তো ওটা মাইনাস স্কোয়ার কেটে কেটে। ছিল? ও হ্যাঁ, আচ্ছা, স্কোয়ার ছিল। স্কোয়ার না হলে তো মিলবেই না। হুম, তাও পুরোপুরি কাটবে না, এখানে 2 আছে, এখানে একটা আছে, মাইনাসে থাকবে। যাই হোক, কর তারপরে। এত অব্দি লেখা হয়েছে তো? তাহলে হলো হচ্ছে 1/n সামেশন আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু n এক্স আই মাইনাস এম এর হোল স্কোয়ার, তাহলে ওখানে একটা স্কোয়ার, ওখানে দুটো স্কোয়ার, তার মানে মাইনাসে থাকছে, হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমাকে কি দেখাতে চাইছি, মানে কনসিস্টেন্ট এখানে কত ইজিলি এসছে, আর আনবায়াস এটা শুধুমাত্র আমাকে দেখাতে হবে ই অফ এ ইকুয়ালস টু আলফা, এই সামান্য কন্ডিশনটা দেখাতে এবার এত খাটনি হচ্ছে, ঠিক আছে, একটা ছোট জিনিসও এখানে এতটা খাটাচ্ছে এখানটাতে। এইবার আমরা ই অফ এ স্কোয়ার বের করে দেখবো সিগমা স্কোয়ার আসছে কিনা, অবশ্যই আসবে না, আসলে তো কনসিস্টেন্ট আনবায়াসডই হতো, আমাকে দেখাতে বলেছে বায়াসড, সেটা যে আসবে না সেটা দেখাতে বলেছে। এটা তাহলে এক্সপেকটেশনের ভিতরে কারা ঢুকবে? স্কোয়ারটা ক্যালকুলেট করলাম, তাহলে এটা ঢুকবে, এই বস্তুটা ঢুকবে ভিতরে,
ঠিক আছে, এক্সপেকটেশন ব্রেক করে যায়, অসুবিধা কিছু নেই। সামেশন xi মাইনাস m এর হোল স্কোয়ার। কিন্তু এটা মানে এটা কি, 1/n যা আছে আছে, এক্স বারটা কনস্ট্যান্ট, এম টা কনস্ট্যান্ট, মাইনাস সহ কনস্ট্যান্ট হয়ে গেল, স্কোয়ার গুলো কনস্ট্যান্ট হয়ে গেল। কনস্ট্যান্ট যখন হচ্ছে, ই অফ সামথিং একটা কনস্ট্যান্ট, কি হবে, সে কনস্ট্যান্টই হবে। সি হয়ে যায়। এই অফ কনস্ট্যান্ট করলে কনস্ট্যান্টই হয়, কারণ অ্যাকচুয়ালি ই অফ সি, সিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সি অফ ই অফ ওয়ান, সি বাইরে গিয়ে ই অফ ওয়ান, ই অফ ওয়ান মানে ওয়ান যেহেতু, তাই সি হয়ে যাচ্ছে। যাই হোক, তার এখানে এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা এক্স বার মাইনাস এম এর হোল স্কোয়ারই হবে, এক্স বার মাইনাস এম এর হোল স্কোয়ারই হবে ওটা। ঠিক আছে, এটা কি হবে, এক্সপেকটেশনটা সামেশনের ভিতর, সামেশনটা বাইরে চলে আসবে, এক্সপেকটেশনটা আমি ভিতরে নিয়ে নিতে পারবো। আর এটা হয়ে যাবে হচ্ছে এক্স বার মাইনাস এম এর হোল স্কোয়ার। এটা দিস ইকুয়ালস টু 1/n, তাহলে লিখে রাখ, সিন্স কনস্ট্যান্ট বলে শুধুমাত্র ওটাই হলো। ঠিক আছে, এবার এটাকে, এটা মানেটা কি, ই অফ xi মাইনাস এম এর হোল স্কোয়ার, ই অফ xi মাইনাস এম এর হোল স্কোয়ার মানেটা কি, ভ্যারিয়েন্স অফ xi, ভ্যারিয়েন্স অফ xi। এগুলো কিন্তু ভুলে গেলে হবে না, এগুলো ভ্যারিয়েন্সের তিনটে প্রপার্টি ছিল, ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু ই অফ এক্স মাইনাস ই অফ এক্স এর, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর একটা হচ্ছে ই অফ এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এগুলো ভুলে গেলে হবে না কিন্তু। তো এখানে xi মাইনাস এম এর হোল স্কোয়ার হচ্ছে, তার মানে ভ্যারিয়েন্স অফ xi হলো। সবগুলো কিন্তু যা যা কাজে লাগছে পাশে পাশে আমি লিখে দিচ্ছি, ভুলে গেলে পাশে লিখে রাখবে। ভ্যারিয়েন্স গুলোর সাম, ভ্যারিয়েন্স মানে আবার সিগমা স্কোয়ার। ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ xi মানে কি, ভ্যারিয়েন্স অফ xi গুলো কি ছিল, সিগমা স্কোয়ার ছিল না, সেই প্রথমেই লিখে রেখেছিলাম যখন সেম ডিস্ট্রিবিউশন ফলো করে বলেছিলাম, দেখ 2 নম্বরে লেখাই আছে, প্রত্যেকের ভ্যারিয়েন্সই হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স এর সঙ্গে সমান, এবং সেটা সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার একটা কনস্ট্যান্ট, সিগমা স্কোয়ার বাই এন, এটা আবার এন, একের সাম, এন এন কেটে গেল, তাহলে সিগমা স্কোয়ার মাইনাস, এইটা অ্যাকচুয়ালি ওঠানোর দরকার নেই, কি আমি যে উঠিয়েছিল ঠিকই ছিলাম, কিন্তু এখানে যখন আমি, কোথায় গেল এখানটা, ইটা ওঠাস না, এখানটা ইটা রাখ, এটা যদি ই রাখিস, এখানে ই রাখ, নাহলে ফর্মটা আনা যাবে না। এখানে ইটা রেখে দে, ব্যাস এবার এসে যাবে। এক্স মাইনাস এম এর হোল স্কোয়ারের জন্য যদি ভ্যারিয়েন্স অফ এক্স পাস, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার একটাকে কাজে লাগলো, সেটা যদি জন্য যদি ভ্যারিয়েন্স অফ এক্স পাস, তাহলে এটার জন্য কি পাবি, ভ্যারিয়েন্স অফ এক্স বার পাবি, ভ্যারিয়েন্স অফ এক্স বার পাবি। তাহলে সাইডে লেখ, এবার এখানটা লেখ, ভ্যারি এক্সপেকটেশন অফ
এক্স বার মাইনাস এম এর হোল স্কোয়ার, এটা যে করছি সেটা কি পাই, ভ্যারিয়েন্স অফ এক্স বার পাবি। ভ্যারিয়েন্স অফ এক্স বার যখন পাচ্ছিস, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স বার মানেটা কি, ভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন ডিভাইডেড বাই এন। তার মানে কত, 1/n টা 1/n² হয়ে বাইরে যাবে, যেহেতু ভ্যারিয়েন্স, এক্সপ্রেশন হলে শুধু n হয়ে বাইরে যেত। সঙ্গে কত থাকছে, ভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান প্লাস ভ্যারিয়েন্স অফ এক্স টু প্লাস ভ্যারিয়েন্স অফ এক্স এন, প্রত্যেকেই আবার সিগমা স্কোয়ার করে, প্রত্যেকে কিন্তু আবার সিগমা স্কোয়ার করে করে n সংখ্যক সিগমা স্কোয়ার রয়েছে, তার মানে n সিগমা স্কোয়ার বাই n স্কোয়ার। সিগমা স্কোয়ার বাই n আসছে, এটাই আসতে হতো, সিগমা স্কোয়ার বাই n ই আসতে হবে, হয়েছে? তাহলে সেটা এখানে বসিয়ে দে, সিগমা স্কোয়ার বাই n বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে n-1/n ইন্টু সিগমা স্কোয়ার, যেটা অবশ্যই সিগমা স্কোয়ার নয়, জানিস তো সিগমা স্কোয়ার নয়, সিগমা স্কোয়ার আসতে হতো। তাহলে দিস ইমপ্লাইজ a স্কোয়ার is not unbiased estimator by estimate of sigma square, that is এটা biased estimate। তারপর এক হচ্ছে find an unbiased estimate of sigma square, find an unbiased estimate of sigma square। তো ওখানে আমরা যেটা দেখলাম এতক্ষণ সেটা হচ্ছে তোর স্কোয়ারটা কিন্তু আমাদের সিগমা স্কোয়ারের একটা বায়াসড এস্টিমেট, ঠিক আছে, বায়াসড এস্টিমেট অর্থাৎ কনসিস্টেন্ট হয়েছে কিন্তু আনবায়াসড হয়নি, বায়াসড হয়েছে। তো তাই জন্য বলছে একটা আনবায়াসড এস্টিমেট ফাইন্ড করতে। তো সেটা কি করে পারবো, আমরা লাস্ট যেটুকুনি পেলাম এই অঙ্কটাতে, লাস্ট যতটা অব্দি পেয়েছি সেটা হচ্ছে স্মল স্কোয়ার, ঠিক আছে, আমরা ওখানে পেয়েছি হচ্ছে তোর, ওখানে পেলাম কত, যে এক্সপেকটেশন অফ এ স্কোয়ার, এক্সপেকটেশন অফ এ স্কোয়ার আমি একটু আগে লিখি কি কি পেয়েছি। এক্সপেকটেশন অফ এ স্কোয়ার, ক্যাপিটাল স্কোয়ারই ধরলাম, ইজ ইকুয়ালস টু n-1/n ইন্টু সিগমা স্কোয়ার। এবং এটা যেহেতু সিগমা স্কোয়ার তার মানে হলো না, তাই জন্য সেটা কিন্তু বায়াসড হয়ে গেল, অর্থাৎ আনবায়াসড হলো না। এখন তাহলে আমরা এটা থেকে বায়াসড যেহেতু হয়ে যাচ্ছে নট ইকুয়াল টু সিগমা বলে, সিগমা স্কোয়ার আসা উচিত ছিল, কিন্তু আসলে হচ্ছে তার সঙ্গে একটা n-1/n। এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারবো যে তাহলে আনবায়াসডটা কিরকম ভাবে নিতে পারি। তো তার জন্য লিখছি, লেট স্মল স্কোয়ার is equals to n divided by n-1, n divided by n-1 into, এতক্ষণ উপরে যা ছিল সব কিন্তু ক্যাপিটাল স্কোয়ার দিয়েছিল, তো n divided by n-1 into ক্যাপিটাল স্কোয়ার, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এটা যদি নিই তাহলে নাও n divided by n-1, n divided by n-1, এটার লিমিট কত হবে, এটার লিমিট অবভিয়াসলি 1, কারণ নিজেরাই দেখে নে n/n-1 করলে কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলে n দিয়ে ভাগ করে দে, n দিয়ে ভাগ করলে চলে আসছে হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরটা n দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, নিচটা হয়ে যাবে n-টা 1 -1/n, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/1 - 0, তার মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে n/n-1 টেন্ডস টু 1 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, এটা আমরা পাচ্ছি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। ইন পি যেহেতু প্রবাবিলিটি সব করছিস, তুই ইন পি লিখতে পারিস।
তো এখান থেকে আমরা চাইছি তাহলে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইকুয়ালস টু রয়েছে হচ্ছে n বাই n মাইনাস ওয়ান ইন্টু ক্যাপিটাল স্কোয়ার। তাহলে and capital square tends to sigma square. Capital square tends to sigma square in P as n tends to infinity. Capital square tends to sigma square. The sample variance tends to population variance. Sigma টা হচ্ছে population variance, S টা হচ্ছে sample variance. Sample variance tends to population variance as n tends to infinity in probability. তাহলে যদি আমি এখন a স্কোয়ার এর সঙ্গে এটা রয়েছে a স্কোয়ার আর এখানে রয়েছে এটা যদি গুণ করি তাহলে n বাই n মাইনাস ওয়ান n বাই n মাইনাস ওয়ান ইন্টু ক্যাপিটাল স্কোয়ার টেন্স টু কি হবে সিগমা স্কোয়ারটা স্কোয়ারের জন্য সিগমা স্কোয়ার এটার ভ্যালু হচ্ছে ওয়ান, এটা যাচ্ছে ওয়ানে, তাহলে ইন্টু ওয়ান as n tends to infinity। তাহলে দিস ইমপ্লাইজ এটাকে আমি ধরলাম আবার স্মল স্কোয়ার, এটাকে আমরা ধরলাম হচ্ছে স্মল স্কোয়ার, তাহলে স্মল স্কোয়ার টেন্স টু সিগমা স্কোয়ার হয়ে গেল ইন পি as n tends to infinity as n tends to infinity। এটা আমি চাইছিলাম যে স্মল স্কোয়ারটা সিগমা স্কোয়ারে যাক, ঠিক আছে, স্মল মানে একটা এমন একটা এস্টিমেশন চাইছি যেটার জন্য সিগমা স্কোয়ারটা পাচ্ছি। তাহলে এ স্কোয়ার টেন্স টু সিগমা স্কোয়ার হচ্ছে, তার মানে দিস ইমপ্লাইজ স্মল স্কোয়ার, আমরা জানি যে এ যদি যে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে সেটা যদি আলফাতে টেন্ড করে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, তাহলে আলফার একটা কনসিস্টেন্ট এস্টিমেট হবে হচ্ছে ক্যাপিটাল এটা, কনসিস্টেন্ট এস্টিমেট। তাহলে এখানে কনসিস্টেন্ট তো আমরা পেয়েই গেলাম, স্মল স্কোয়ারটা যে কনসিস্টেন্ট হচ্ছে সেটা বুঝতে পারছি, ইজ কনসিস্টেন্ট এস্টিমেট অফ সিগমা স্কোয়ার। এবার আনবায়াসড কিনা বুঝতে হবে, তো আনবায়াসড হচ্ছে কিনা দেখে নে। এগেন ই অফ এ স্কোয়ার, ই অফ স্মল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, ই অফ স্মল স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি ই অফ স্মল এস মানে হচ্ছে n বাই n মাইনাস ওয়ান ক্যাপিটাল স্কোয়ার, n বাই n মাইনাস ওয়ান ইন্টু ক্যাপিটাল স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু n টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে যাবে ই অফ ক্যাপিটাল স্কোয়ার। আর একটু আগে আমরা লাস্ট করেছি হচ্ছে ই অফ ক্যাপিটাল স্কোয়ার ইকুয়ালস টু কত করেছি তাড়াতাড়ি বল, লাস্ট কি করা হয়েছে, লাস্ট কি হয়েছে ওখানে, ই অফ স্কোয়ার সমান n মাইনাস ওয়ান বাই n ইন্টু সিগমা স্কোয়ার বেরিয়েছে, n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান কেটে গেল n কেটে গেল, তাহলে সিগমা স্কোয়ার পেয়ে যাচ্ছিস, তাহলে ই অফ স্কোয়ার সমান সিগমা স্কোয়ার পেয়ে যাচ্ছিস। তাই যদি হয় তাহলে ই অফ এ যদি যখন আলফা হয়, ই অফ এ যদি আলফা হয় তখন সেটাকে বলা হচ্ছে আনবায়াসড এস্টিমেট। তো এখানে ই অফ স্মল স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার, তার মানে সিগমা স্কোয়ারের যে আনবায়াসড এস্টিমেট হচ্ছে সেটা হচ্ছে স্মল স্কোয়ার, ক্যাপিটাল স্কোয়ার নয়, ঠিক আছে। তার মানে দিস ইমপ্লাইজ স্মল স্কোয়ার is an unbiased estimate small square is an unbiased estimate of sigma square। তাহলে therefore small square equals to n by n minus 1 into capital square, ঠিক আছে, is a consistent and unbiased estimate of sigma square। Small square
ইকুয়ালস টু n বাই n মাইনাস 1, সেটা হচ্ছে ইনটু ক্যাপিটাল স্কয়ার, এটা যেটা ধরলাম সেটাই হচ্ছে কনসিস্টেন্ট আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কয়ার। এখানটা দেখে নে একবার, এখানে আমি যে স্মল স্কয়ার ইকুয়ালস টু n বাই n মাইনাস 1 ইনটু ক্যাপিটাল স্কয়ার ধরলাম, সেটা লাস্ট থেকে ধরেছি। এখন এটা টেন্স টু 1, সেটা এখানে করে দেখালাম। এবং ক্যাপিটাল স্কয়ার টেন্স টু সিগমা স্কয়ার, বিকজ ক্যাপিটাল স্কয়ারটা কিন্তু কনসিস্টেন্ট ছিল। ক্যাপিটাল স্কয়ার যেটা সেটা কিন্তু কনসিস্টেন্ট এস্টিমেট ছিল, সেটা আমরা প্রমাণ করেছি, শুধুমাত্র আনবায়াসড হতে পারেনি। ঠিক আছে, ইজ জি নয়, ইজ এ অবশ্যই, কারণ একটা প্যারামিটারের জন্য অনেক রকম এস্টিমেট হতে পারে, তাই দা লেখাটা ঠিক নয় যে একটাই হবে এরকম কোনো কথা নেই। ইজ এ কনসিস্টেন্ট এটা কিন্তু অলরেডি প্রুফ করা হয়েছে যে স্যাম্পল ভ্যারিয়েন্স পপুলেশন ভ্যারিয়েন্সের একটা কনসিস্টেন্ট এস্টিমেট। তো কনসিস্টেন্ট যেহেতু এটা আমি লিখতে পেরেছি, এখন এটা লিখতে পেরেছি, এটা লিখতে পেরেছি, প্রোডাক্ট করলে আমরা সিগমা স্কয়ার ইন্টু 1 এসে তার মানে স্মল স্কয়ার, এটা মানে কি, এটা মানে এবার স্মল স্কয়ার ধরলাম, তো স্মল স্কয়ার টেন্স টু সিগমা স্কয়ার হয়ে গেল, তার মানে স্মল স্কয়ারটা কনসিস্টেন্ট আছে। ক্যাপিটাল স্কয়ারটা কিন্তু কনসিস্টেন্ট ছিলই, আবার স্মল স্কয়ার যেটা তৈরি করলাম সেখান থেকে সেটাও কিন্তু কনসিস্টেন্টই বেরোলো, কিন্তু ক্যাপিটাল স্কয়ারটা আনবায়াসড ছিল না, বায়াসড ছিল। তো সেক্ষেত্রে আনবায়াসড করার জন্য আমি দেখলাম যে স্মল স্কয়ারটা নিয়েছি, সেটাতে কিন্তু আমি ই এক্সপেকটেশন নিলে সিগমা স্কয়ার পাচ্ছি, তার মানে এটা কিন্তু আনবায়াসড হলো। বোঝা গেছে? তো এখানে কোয়েশ্চেনটা একটু একবারে করে দিই, যে ফাইন্ড অ্যান্ড কনসিস্টেন্ট দুটোই হয়ে গেল তাহলে, কনসিস্টেন্ট কোয়েশ্চেনটা অ্যান্ড আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কয়ার। কোয়েশ্চেন হচ্ছে আগের কোয়েশ্চেনটাই, সেটারই আমি এক্সট্রা একটা পার্ট করলাম, যে ওটা আগেরটা যেমন কনসিস্টেন্ট হচ্ছিল আনবায়াসড হয়নি, তাহলে কনসিস্টেন্ট আনবায়াসড একটা খুঁজতে বললাম এস্টিমেট, সেটা হচ্ছে স্মল স্কয়ারটা। ঠিক আছে?